উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ একটা বাঁকা হাসি দেয়, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ার যার মুরগি সে বাড়ি বয়ে ঝগড়া করতে আসবে, হাতে একটা তলোয়ারের মতো মোটা কাঠের লাঠি নেবে, লাঠি নিয়ে তেড়ে আসবে তোমার বাড়ি পর্যন্ত। তোমার বাবা তোমাকে ধরে পাকার যে কি বললো, পাখার উপর তুলে দেবে, পাখার মধ্যে টাঙিয়ে দেবে, টাঙিয়ে দিয়ে একটা বড় লাঠি নিয়ে পেছনে সাপাত করে মারতে থাকবে। লেড অন ইউর লেভাল। তাহলে কারোর উপর রেগে গিয়েছো, কি বলবে গিয়ে? লেড অন ইউর লেভাল। কেমন লাগবে তোমার যদি তার বুক থেকে রক্ত খরিত হয়ে যে দেশ মায়ের কাছে সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল, সেই দেশ মাও রক্তাক্ত হয়ে ওঠে? তাহলে তোমার কেমন কি ছিল? যেমন একটা গান ধরে না, এই দিল হ্যাঁ মুশকিল চন্না মেরে ঠিক আছে। তো এই যে গানগুলো করে। হ্যালো ফ্রেন্ডস, গুড ডে টু অল। দিস ইজ রাহাত এন্ড ইউ আর ওয়াচিং লেগাসি অফ লাইব্রেরি। আজকে আমাদের পাঠ্য বিষয় কি নিশ্চয়ই তোমরা এতক্ষণে থাম্বনেল চেক করে বুঝেই গেছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আর্থার রিম্বোর লেখা। কি লেখা? আর্থার রিম্বো লিখেছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। সেই কবিতাটা আজকে আমরা সম্পূর্ণ লাইন বাই লাইন অ্যানালাইসিস করতে চলেছি। কবিতাটা সম্পূর্ণ লাইন বাই লাইন অ্যানালাইসিস করতে চলেছি। তবে তার আগে যেটা বলার সেটা আমি প্রথমেই যেটা বললাম, তোমরা উচ্চারণ, কবির উচ্চারণ, পোয়েটের নামের উচ্চারণটা তোমরা রীতিমতো ভুল উচ্চারণ করো। কেন জানো? এটা হলো একটা ইটালিয়ান সনেটে কবির নামটা স্পেলিং যেমন রয়েছে তার থেকে একটু বিপরীত ধর্মী রূপে উচ্চারিত হবে। আগে কবির নামটা নিয়ে বলি, তারপর কবিতার মধ্যে ধীরে ধীরে আমরা আসবো। গল্পের ছলে আমরা কবিতাটাকে সম্পূর্ণ পড়বো, একটা নতুন রূপ দেব সম্পূর্ণ কবিতার। তার জন্য ভিডিওটা একেবারে স্কিপ করা চলবে না, ধরে ধীরে সুস্থে সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি বারে বারে বলি, একটা শিক্ষার্থী, একটা স্টুডেন্টের প্রথম পরিচয় হলো তার মনোযোগ যেন কখনো পড়াশোনা থেকে ব্যাহত না হয়। তার জন্য ধৈর্য শক্তিও খুবই জরুরি। অনলাইন ক্লাস করার সময় কোনো ভিডিও স্কিপ করা একেবারেই কোনো স্টুডেন্টের করণীয় নয়। বোঝা গেল? তাহলে আমরা প্রথম কবির নামের উচ্চারণের দিকে খেয়াল দেব, তারপর ধীরে ধীরে কবিতার মধ্যে প্রবেশ করব। বোঝা গেল? এবার কবির নাম। এখানে আরেকটা কথা বলি, আগের যে কবিতা পড়েছিলাম সেটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। কি নাম? উইলিয়াম শেক্সপিয়ার। অনেকে বলে উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ একটা বাঁকা হাসি দেয়, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ার একেবারেই নয়। কোনো কবির নাম নিয়ে এমন ঠাট্টা করা কোনো স্টুডেন্ট বা কোনো শিক্ষার্থীরই শোভা পায় না। যে এমন করে তার সেই দিন থেকেই শিক্ষার্থীর নামটা পদত্যাগ করা উচিত, শিক্ষার্থী নামটা তার ত্যাগ করা উচিত, উপাধিটা তার ত্যাগ করা উচিত। কখনো কোনো কবি লেখকের নাম নিয়ে একেবারে ঠাট্টা নয়। আর এখানে যে প্রসঙ্গ একটা বিশ্বখ্যাত কবির নামে। বোঝা গেল? তাহলে আমরা যে শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে পড়েছিলাম, সেখানে আমি লাইনটাকে বোর্ডের মধ্যে লিখে রেখেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। কিন্তু আমি কেন লিখলাম না অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে, আমি কেন বোর্ডে সেটা লিখে রাখলাম না? তার প্রধান কারণ হলো আমার বোর্ডে কিছু ড্র করে দেখাতে হবে। আমার বোর্ডে তোমাদেরকে বোঝানোর জন্য কিছু জিনিসকে লিখে তোমাদের বোঝাতে হবে। তার জন্য আমি কবিতাটাকে বোর্ডে লিখতে পারলাম না। তাই অবশ্যই তোমরা কুঁড়েমি না করে ব্যাগ থেকে বইটাকে বের করবে, ওপেন করবে 63 পেজ এবং বইটা সামনে খুলে বসে বসে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। বোঝা গেল? তাহলে বইটা খুলে ফেলো, অপেক্ষা কিসের? বইটা খোলো, খুলে লেখকের নামের দিকে মনোযোগ দাও। আমি লেখকের নামটা প্রথমে বলছি।
বইয়ে কি লেখা আছে? বইয়ে লেখকের নাম লেখা আছে আর্থার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। asleep in the valley কে লিখেছে? আর্থার, ARTHUR, কোনো জটিলতা নেই, আর্থার, ARTHUR, আর্থার। তারপর কি? রিম, RIM, রিম কি বলি? বট, BOUD, রিমবট। কিন্তু রিমবট নয়, যেহেতু ইনি ফ্রেঞ্চ ভাষার একজন কবি, অতএব এই যে রিমবট উচ্চারণ হয় না, কি হয়? আর্থার রিম্বো, আর্থার রিম্বো। ডিটা উচ্চারণ হবে না, ডিটাকে তোমরা উচ্চ রেখে দাও, ডিটাকে উচ্চ রেখে উচ্চারণ করবে আর্থার রিম্বো, আর্থার রিম্বো। বোঝা গেল? ডিটা থাকবে উচ্চ। এই যে ছোট ছোট বিষয়গুলো, এটা কিন্তু আমাদের ইংরেজি শেখার উপর প্রচন্ড বড় প্রভাব ফেলে। তোমরা ভাবছো হয়তো স্যার কেন এত ছোট একটা বিষয়কে এত ভালোভাবে বোঝাচ্ছে। সব সময় ছোট ছোট বিষয়ের উপর খেয়াল দিতে শেখো, তবেই তোমরা এক সময় মহান পাণ্ডিত্য লাভ করবে কোন একটা সাবজেক্ট বা সমগ্র সাবজেক্টের প্রতি। বোঝা গেল? তাহলে আর্থার রিম্বো, আর্থার রিম্বো, ডিটা উচ্চারণ হবে না। এবার অনেকে রয়েছে, বেশ কিছু স্টুডেন্টস রয়েছে যারা মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে কি? আর্থিক দিক থেকে মধ্যবিত্ত নয়, মধ্যবিত্ত মানে হলো মস্তিষ্কের দিক থেকে মধ্যবিত্ত। মধ্যবিত্ত আর উচ্চমানের দুই ধরনের মস্তিষ্কবিদ। মস্তিষ্কবিদ মানে মস্তিষ্ক নিয়ে পর্যবেক্ষণ নয়, আমি বলতে চাইছি যারা মস্তিষ্ক নিয়ে খেলাধুলা করে, পড়াশোনা করে। তাহলে মধ্যবিত্ত আর উচ্চ মানের মস্তিষ্কবিদেরা কি করে? আর্থার রিম্বো একটা ছোট স্পেলিং উচ্চারণ থাকা সত্ত্বেও পাকামো করে বইয়ের মধ্যে যে লাল কালির পুরো নামটা দেওয়া আছে সেটাকে মুখস্থ করে। কি মুখস্থ করে? জিন নিকোলাস আর্থার রিম্বো, জিন নিকোলাস আর্থার রিম্বো। আর ঠিক সেই সময় ভুলটা পা পিছলে করে ফেলে। কি করে ফেলে? আর্থার রিম্বো যেহেতু তারা অলরেডি পড়ে রেখেছে, তাই ওরা আগে থেকে মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে নেয় যে নামটা, যে সম্পূর্ণ নামটা আছে তার আগে হয়তো জাস্ট জিন নিকোলাস নামটা বসে গেল, বসে যেতেই তার সম্পূর্ণ নাম পূরণ হয়ে গেল। কিন্তু আসলে নয়। যখন তোমরা দেখবে জিন নিকোলাস আর্থার রিম্বো হয় না, জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড হয়ে যায়, জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড। দেখো বই খুলে অবশ্যই বইয়ের মধ্যে তাকিয়ে দেখো, লেখা আছে জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড। ইউটা এন হয়ে যায়, ইউটা কি হয়ে যায়? ইউটা এন হয়ে যায়, যার ফলে আমরা ডি কে উচ্চারণ করতে বাধ্যকতার মধ্যে পড়ে যায়। আগে এনটা ছিল ইউ, তাই জন্য আমরা বলেছিলাম আর্থার রিম্বো, কিন্তু এখানে আর্থার রিমব্যান্ড, জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড। নাম নিয়ে অত জটিলতায় যাব না, সোজা কথা, কেউ পাকামো মেরে কখনোই এই নামটা মুখস্থ করবে না, জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড। যদি বাই এনি চান্স একটা ভুল তোমার কলম থেকে বেরিয়ে যায়, তাহলে তোমার সমগ্র 1 বা 2 নাম্বারের উপর একটা কাটা চিহ্ন পড়ে যাবে। বোঝা গেল? সুতরাং কখনোই পাকামো মেরে এই নামটা লিখবো না। এবার অনেকটা কথা বললাম লেখককে নিয়ে, এবার আসা যাক এই যে কবিতার বিষয়বস্তু আছে তার উপর। কবিতার বিষয়বস্তু কি তোমরা কি জানো না? কবিতার বিষয়বস্তু কি? অনেকেই জানে, অনেকেই জানে না। তাই তো বলে স্যার, তাই তো আপনার ক্লাসে এসেছি জানবো বলে। অবশ্যই আমিও জানাবো বলে তোমাদের সামনে ষষ্ঠাঙ্গে উপস্থিত হইয়া দাঁড়িয়ে রইয়াছি। বোঝা গেল? তাহলে আমি যে কবিতাটা পড়তে চলেছি, এই কবিতা হলো একটা অ্যান্টি ওয়ার কবিতা। এই কবিতাটাতে একটা যুদ্ধের প্রতিচ্ছবি তুলে ধরা হবে, আর তার সাথে তুলে ধরা হবে প্রকৃতির সৌন্দর্য। দুটো পরস্পর কি হবে?
কন্ট্রাস্টিং হবে, দুটো পরস্পর কন্ট্রাস্টিং হবে, কিন্তু কবি এখানে ওই কন্ট্রাস্টিং এর সৌন্দর্যটাকে তুলে ধরতে একদিকে যুদ্ধের ভয়াবহতা, একদিকে প্রকৃতির সৌন্দর্যতা, মাধুর্যতা, দুটোকে পরস্পরের সাথে কোল্যাপস ঘটিয়েছে এই কবিতার মধ্যে। এটাই আমরা পড়বো। প্রথম কথা, তোমরা কি যুদ্ধ দেখেছো? যুদ্ধ মনে পড়ে সকালবেলা যখন বিছানা থেকে ওঠো, তখন মা বা ঠাকুমা বা বাড়ির কোনো একজন সদস্য, মহিলা সদস্যই বলা বেটার হবে, তার জন্য কেউ কথাটাকে, কোনো ছাত্রী কথাটাকে মনের মধ্যে নেবে না। কোনো তোমার বাড়ির কোনো একটা মহিলা সদস্য পাশের বাড়ির প্রতিবেশীর সাথে সামনে যে দেয়াল তোলা আছে, দেয়াল দিয়ে উঁকি মেরে ঝগড়া করে। কি ঝগড়া করে? সে ঝগড়ার বিভিন্ন রকমের বৈচিত্র্যতা রয়েছে। কেউ কখনো থালা বাসনের উপর রাগ দেখিয়ে হয়তো এর একটা থালা ওর একটা বাসনের সাথে ওর বাড়িতে চলে গেছে। তখন কি হবে? তখন ঝগড়া শুরু। কি, আমার থালা তুই চুরি করেছিস? এত বড় সাহস! অন্যজন বলবেন না, ভুল করে তো চলে এসছে। আবার অন্যজন রয়েছে যারা বলবেন না না, এটা আমার থালা। অন্যজনে সামনের যে ব্যক্তি রয়েছে সে আবার চিহ্ন দেখাবে, এই তো এখানে আমি এই দাগটা দিয়ে রেখেছিলাম, তোরা চোর, প্রতিবেশী নোস, চোর, তাই জন্য আমি আগে থেকে সতর্ক থাকার জন্য এই দাগটা দিয়ে রেখেছিলাম, এবার বল তুই কি করে পালাবি। সে আবার অন্য ধরনের বাহানা দেখাবে। এই বিভিন্ন ধরনের ঝগড়া হতে থাকে। আবার ঝগড়া হয় মুরগি চুরি নিয়ে বেশ ঝগড়া হয়ে থাকে। ছাত্র জীবনে কেউ মুরগি চুরি করে আনলো, এবার যার মুরগি সে বাড়ি বয়ে ঝগড়া করতে আসবে, হাতে একটা তলোয়ারের মতো মোটা কাঠের লাঠি নেবে, লাঠি নিয়ে তেড়ে আসবে তোমার বাড়ি পর্যন্ত। সেই একটা যুদ্ধ। তোমার বাবার সামনে দাঁড়িয়ে আছে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে, তোমাদের মধ্যে একটা যুদ্ধ হলো। তারপর শত্রুপক্ষ যখন চলে যাবে তখন ঘরোয়া যুদ্ধ শুরু হবে। কেমন? তোমার বাবা তোমাকে ধরে পাকার উপর তুলে দেবে, পাখার মধ্যে টাঙিয়ে দিয়ে একটা বড় লাঠি নিয়ে পেছনে সাপাত করে মারতে থাকবে। যুদ্ধ, দুই ধরনের যুদ্ধ, বিভিন্ন ধরনের আমরা যুদ্ধ আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন অভিজ্ঞতাই দেখে থাকি। তবে এই যুদ্ধ সেই যুদ্ধ নয়, এই যুদ্ধ সেই যুদ্ধ যে যুদ্ধ আমাদের কোনো একটা দেশের সীমান্তে, আমাদের প্রত্যেকটা দেশের এক একটা সীমান্ত থাকে, তো সেই সীমান্তে, প্রত্যেকটা দেশের সীমান্তে ঘটে যায় বিভিন্ন ধরনের নিজেদেরকে ডিফেন্স করার জন্য অথবা কোনো একটা জায়গা দখলের জন্য এই যুদ্ধ ঘটে যায়। তবে এই যুদ্ধের কি প্রয়োজনীয়তা আছে তা ভাবলে অনেক কথা উঠে আসে, তাই সে কথাটা আমরা এড়িয়ে যাব। আমরা বলবো এই যুদ্ধের ফলে কি ঘটে। যুদ্ধের ফলে কি কখনো কোনো ভালো কিছু হয়েছে? যুদ্ধের ফলে কখনো কোনো ভালো কিছু হয়েছে? তোমরা ভেবেই দেখো না। হয়তো অনেক ফিল্ম রয়েছে যেগুলো এই যুদ্ধ কে ওয়েস্ট করে বানানো, বা ভারতীয় সৈনিক কেমন ভাবে নিজের দেশকে রক্ষা করতে গিয়ে মারা গেল, এই ধরনের বিভিন্ন স্টোরিকে বেস্ট করে বানানো। সেখানে কি দেখেছো যুদ্ধের ফলে কোনো ভয়াবহতা বা রক্তক্ষরণ ছাড়ার কিছু হয়েছে? পুনর্জন্ম কি কখনো হয়েছে? শুধুমাত্র একটা স্থানের অন্য একটা দেশের অভ্যুত্থান, পতন হয়ে অন্য আরেকটা দেশ সেই স্থানটাকে দখল করে। যুদ্ধের ফলে এটুকুই হয়, বাকি যা হয় সব রক্তক্ষরণ, সব ধ্বংস, সব তাণ্ডব চলে যুদ্ধের ফলে। বোঝা গেল? তাহলে আমি বলেছি কবি সেটাই এখানে দেখাতে চলেছে। তাহলে এবার গল্পে ঢুকবো। তার আগে এই গল্পে কেন কবিতায় ঢুকবো, তার আগে এই কবিতা সম্পর্কে কিছু জিনিস যা আমাদের না জানলেই নয়। মাঝে মাঝেই এমসিকিউতে পড়ে যায়, মাঝে মাঝে পড়েও না, কিন্তু আমাদের না জানলেই নয়। আমি বললাম না জানলেই নয়। তাহলে প্রথম যেটা জানবো, একটু বইটা সামনে খোলা রাখো, আমার অনুগ্রহ এটা তোমাদের কাছে। যদি সামনে না খোলা রাখো তাহলে এমন অলস স্টুডেন্টসকে কোনো মতেই শেখানো যায় না। খোলা রাখো, অবশ্যই খোলা রাখো। দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি
প্রথম কথা, আমরা যে আগের দিন পড়েছিলাম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, সেটা কি ছিল? সেটা ছিল একটা শেক্সপিরিয়ান সনেট। আর এটা হলো একটা ইটালিয়ান সনেট। কি? এটা হলো একটা ইটালিয়ান সনেট। এগুলো জানতেই হয়, কোন একটা কবিতা পড়তে গেলে এগুলো জানা বাধ্যতামূলক। এবং আমি সর্বদাই বলি, তোমাদের যেটুকু প্রয়োজন আমি সেটুকুই তোমাদের মধ্যে ইনপুট করব। আমি অন্যান্য শিক্ষক বা অন্য যে শিক্ষা দান করে তাদের মতো নই, নিজের পাণ্ডিত্য ফলানোর জন্য অগাধ তথ্য সমূহকে তোমাদের মাথার মধ্যে চেপে চেপে ধাক্কা মেরে মেরে ভরে দেব। একেবারেই আমি তেমন নই। অতএব ভালো করে আমার প্রত্যেকটা লাইন শোনো। আমি বলছি, আমার এই প্রত্যেকটা লাইন বলার পর তোমাদের এই কবিতার মধ্যে আর কোনো ডাউটস থাকবে না। যদি বা থাকতেই পারে, বিভিন্ন স্টুডেন্টস এর বিভিন্ন মস্তিষ্কের ধরন বিভিন্ন রকমের হয়, তখন অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সলিউশন বলে দেব। তাহলে অ্যাসলেভ ইন দ্য ভ্যালি, এটা আমরা কি বললাম? এটা হলো একটা ইটালিয়ান সনেট। এটা হলো একটা ইটালিয়ান সনেট। এটা কি? এটা হলো একটা ইটালিয়ান সনেট। এবার যদি দেখি যে আর্থার রিম্বর, আগে আর্থার রিম্বরের জীবনটা পড়ে নি, জীবনকালটা একটু পড়ে নি, তারপর বাকি গল্পটা তোমাদের বলবো। দেখো, বলছে জিন নিকোলাস আর্থার রিম্ব্যান্ড ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েম, ছিল একটা ফ্রেঞ্চ পোয়েম। was a French poem from the 19th century. সে কি ভাষায় লিখতো? ফ্রেঞ্চ ভাষায়, ফরাসি ভাষায় সে কবিতা লিখতো। He started writing poetry even before he reached his teens. যখন সে তার বয়স 10 ছিল তার কিছু আগে, অর্থাৎ 9 বা 8 বছর বয়স থেকে সে আলটিমেটলি কবিতা লেখা শুরু করে। He stopped writing poetry at the age of 19. তার বয়স যখন 19-এর ধাপে গিয়ে থামে, 19-এর সামনে গিয়ে উপস্থিত হয়, তখন সে তার কবিতা লেখা বন্ধ করে দেয়। বোঝা গেল? তারপর বলছে হিজ মেজর ওয়ার্কস, তার যে বড় বড় কালজয়ী লেখাগুলো রয়েছে তার মধ্যে কি আছে? টু মিউজিক। তার মধ্যে রয়েছে টু মিউজিক। তারপর লেখা আছে ইভিনিং প্রেয়ার্স। টু মিউজিক, ইভিনিং প্রেয়ার্স, এগুলোকে বাংলা থেকে বলা যায় না, এগুলো হলো তার একটা রচনার নাম। তারপর বলছে দ্য প্রেজেন্ট পোয়েম, যে কবিতাটা আমরা পড়ছি, অরিজিনালি টাইটেলড। আমি বলেছিলাম এই কবিতা হলো একটা ইটালিয়ান সনেট, অর্থাৎ ফ্রেঞ্চ ভাষায় এই কবিতাটার নাম অঙ্কিত করা রয়েছে। তা সেই কবিতাটার নাম কি? এই কবিতাটার ফ্রেঞ্চ ভাষায় নাম হলো লে, দেখো বই লেখা আছে, লে ডরমিওর লেভাল, লে ডরমিওর লেভাল। যেমন প্রত্যেকটা কবিতায় এক একটা ঝগড়া করার বিষয় থাকে, তাই না? আমরা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডেতে পড়েছিলাম, কি পড়েছিলাম? ABABCDCD EFEFGG, ABABCDCD EFEFGG। যদি না দেখো অবশ্যই দেখে এসো, ডিসক্রিপশন বা যেখানে চ্যানেলে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে কটার ভিডিও ছেড়েছি। বোঝা গেল? তাহলে কি ছিল? ABABCDCD EFEFGG। তেমন ভাবেই আমাদের এই কবিতায় ঝগড়ার, মনের রাগকে প্রকাশ করার একটা লাইন হলো লে ডরমিওর লেভাল, লে ডরমিওর লেভাল। তাহলে কারোর উপর রেগে গিয়েছো, কি বলবে গিয়ে? লে ডরমিওর লেভাল। বোঝা গেল? কিন্তু এই ভাল উচ্চারণ করার আগে একটু সাবধান, সতর্কতা নিয়ে উচ্চারণটা করবে। বোঝা গেল? তাহলে এই কবিতাটার নাম, অরিজিনাল নাম লে ডরমিওর লেভাল, লে ডরমিওর লেভাল। আর এইটা বলছে ওয়াজ ইনক্লুডেড ইন হিজ কালেকশন অফ পোয়েট্রি কল্ড, তার একটা কাব্য গ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। সেই কাব্য গ্রন্থটার নাম কি? পোয়েসিস। সেই কাব্য গ্রন্থটার নাম পোয়েসিস। তারপর দেখো, বইয়ে দেখো, তারপর একটা প্যারা রয়েছে, যে প্যারাতে কবিতা সম্পর্কে কিছু বলা হয়। আমরা এই প্যারাটা কবিতার শেষে পড়ব। বোঝা গেল? কেন পড়ব তা বিস্তারিত তোমরা, আমি ক্লাসটা শেষ করলেই সেটার বিস্তারিত উদাহরণ তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক ক্লাসটা। দেখো,
দেখো প্রথম লাইন, দেখো কবিতার প্রথম লাইনে কি বলছে, এটা মুছি, এটা না মুছলে আমি কাজটা করতে পারব না। শুধু কবির নাম আর কবিতার নাম লেখা থাক, এটা কি, এটা হলো এটা একটা নিয়ম বলতে পারো। কোনো কিছু শুরু করার আগে কবির নাম এবং কবিতার নাম বাধ্যতামূলক। তাহলে কবিতা শুরু হচ্ছে, আমরা কোথায় ঢুকে গেছি, আমরা ঢুকে গেছি কবিতার শুরুতে। তবে কবিতা তো শুরু করব, কবিতার অর্থ কি জানো? কবিতার অর্থ হলো কবিতাটাকে অনুভূতি দিয়ে বোঝা। তাই সর্বাগ্যে এই কবিতাটাকে আমরা অনুভূতি দিয়ে বুঝতে গেলে আমাদের যে করণীয়, সেই করণীয় কাজটা হলো কবিতাটাকে প্রথমে, কবিতাটা কেমন সিচুয়েশনে লেখা হচ্ছে বা কেমন সিচুয়েশন এই কবিতাটাকে বিবৃত করছে সেইটা একটু তোমাদের বলা। আমি সংক্ষেপে বলি। ধরো বিভিন্ন ধরনের যে বর্ডারের ফিল্মগুলো হয় সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। বিভিন্ন ধরনের বর্ডারের ফিল্ম হয়, সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। ধরে নাও সেটা যারা দেখোনি বা যারা দেখেছো সকলেই কল্পনা করো আমি যে কথাটা বলছি। সাহিত্য মানেই কল্পনা। যত তোমার কল্পনা শক্তি ভালো হবে, যত তোমার শব্দের প্রতি দখল ভালো হবে, ততই তুমি সাহিত্যের প্রতি অগাধ পাণ্ডিত্য অনুভব করবে। তাহলে বলছি, শোনো, একটু বেশি বকছি, অবশ্যই মনোযোগ দিয়ে শোনো, কেননা এই বেশি বকার মধ্যেই থাকে মেইন টপিক গুলো। বোঝা গেল? তাহলে আমি বলছি, ধরো বর্ডারে তুমি আর তোমার একজন বন্ধু পাশাপাশি বসে রয়েছো, কোনো যুদ্ধ নেই মানে আকাশে কোনো মেঘের ঘনঘটা নেই, আকাশ একেবারে পরিষ্কার। তুমি আর তোমার বন্ধু বসে বসে গল্প করছো। তোমার বন্ধুর বাড়ি থেকে চিঠি এসেছে। তার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে, মেয়ের বয়স মাত্র 10 দিন। তার বাড়ির পরিবার তাকে চিঠি লিখে জানিয়েছে যে মেয়েটাকে দেখতে একেবারে তার মতো হয়েছে। তাকে নিয়েই গল্প হচ্ছে। সেই চিঠিতে সবে সদ্যমাত্র চিঠি এসছে, তো তাই তার বন্ধু অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছে। কেননা যে আমাদের সৈনিকরা থাকে তারা বহুদিন পর একবার করে নিজের বাড়িতে যাওয়ার সৌভাগ্য বা সুযোগ পায়। সে নিজের জীবনকে নিজের মা বা নিজের মাতৃভূমির কাছে উৎসর্গ করে দেয়। 18 থেকে 40 বছর বয়স, নিজের যৌবনটাকেই নিজের মাতৃভূমির কাছে সে গিফট করে, উপহার দেয়। বোঝা গেল? তাহলে আমাদের আমি যে বলছি, বসে রয়েছে সে এবং তুমি এবং তোমার বন্ধু বসে রয়েছে। তোমার বন্ধু চিঠি পেয়েছে বাড়ি থেকে, তার একটা 10 দিনের তার একটা কন্যা সন্তান হয়েছে। তার মা তাকে চিঠিতে কি লিখেছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, তোর সাথে অনেক গল্প আছে, তোর সাথে অনেক সময় কাটানোর আছে, তোকে পিঠে পুলি খাওয়ানোর আছে। তোমার বন্ধুটা পিঠে পুলি খেতে খুব ভালোবাসে, তার মা তাকে নিজের হাতে পিঠে পুলি খাওয়াবে, তাই তাকে আহ্বান করছে। তার বোনের বিবাহ একেবারে সম্মুখবর্তী, বাড়ির দোরগোড়ায় এসে তার বিবাহ করা নাড়ছে। আর হয়তো 1 মাস পরেই তার বিবাহের জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছে এবং বড় দাদা হিসাবে অবশ্যই তাকে যেতে হবে। তাই সে সেগুলোও বলছে, আমার বোনের বিবাহ, কি নেওয়া যায় বলতো, তোমার সাথে ডিসকাশন হচ্ছে। তারপর তোমার ওয়াইফ যেহেতু একটা কন্যা সন্তান ধারণ করেছে, তোমার কন্যা সন্তানের প্রতি একটা দায়িত্ব থেকে যায়। তুমি মুচকি হেসে বলছো যে তোর যে কন্যা সন্তান হয়েছে তার জন্য আমার থেকেও কিছু গিফট নিয়ে যাস, আমিও তো তোর কন্যা সন্তানের খুব কাছের মানুষ হতে চাই, তো নিয়ে যাস। এতটা। এবার
ঠিক সেই সময় কোনো বর্ডারের কোনো একটা অংশ থেকে তলব এলো যে যুদ্ধ শুরু হতে চলেছে। যুদ্ধের হয়তো আকাশ হয়তো মেঘাচ্ছাদিত ছিল না, কিন্তু হঠাৎ করেই নেমে এলো ঘোরতর মেঘ। বোঝা গেল যুদ্ধ এবার শুরু হবে। তারা রেডি হয়েছে, তারা নিজের পিস্তল হাতে তুলে নিয়েছে, তারা তাদের বন্দুক হাতে তুলে নিয়েছে, কোমরে কাঁধে নিয়েছে তাদের বন্দুক, মাথায় পড়েছে যে টুপির রয় সেই টুপি পড়েছে, নিজের পোশাক ধারণ করেছে। কেননা একটা লড়াকু সৈনিকের কাছে তার পোশাকও অনেকটা ম্যাটার করে। তাহলে সে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে তুমি আর তোমার বন্ধু যুদ্ধের দিকে রওনা দিয়েছো। এবার যদি আসার সময় তোমার সেই বন্ধু আর না ফেরে, যে বন্ধুর সাথে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে তুমি তার পরিবার, তার বাবা মা ভাই বোন, তার সন্তান, তার স্ত্রী নিয়ে কথাবার্তা বলেছো, তাহলে তোমার কেমন লাগবে? কেমন লাগবে তোমার যদি তার বুক থেকে রক্ত খরিত হয়ে যে দেশ মায়ের কাছে সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল, সেই দেশ মাও রক্তাক্ত হয়ে ওঠে? তাহলে তোমার কেমন লাগবে? সেটার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ এই কবিতাটা আর্থার রিম্বো লিখেছে। তাহলে বোঝা গেল এগুলো কেন বললাম। এটা হলো এই গল্পের পেছনে একটা এই কবিতার পেছনে একটা গল্প ধরে নিতে পারো, যেটা দিয়ে তোমরা এই কবিতাটাকে আরো ভালোভাবে অনুভব করতে পারবে। কবিতার প্রধান উদ্দেশ্যই হলো অনুভব। কবিতার মধ্যে অনুভূতি ছাড়া আর কিছুই থাকে না, অনুভূতি ছাড়া আর কিছুই থাকে না, যেটা আমরা সাইন কস ট্যান কট এগুলো দিয়ে কিছু দিয়ে বিবৃত করতে পারি না। অনুভূতি প্রধান, সবার আগে অনুভূতি, তারপর সর্বস্ব। বোঝা গেল? তাহলে কবিতার মধ্যে আসা যাক। কবিতায় বলছে এ স্মল গ্রিন ভ্যালি, প্রথম লাইন, যেহেতু সনেট সেহেতু শেক্সপিয়ারিয়ান সনেটে কেমন ছিল? অক্টেভ, সিস্টেট আর কাপলেট ছিল। এটা প্রথম 8 লাইন, এটা 4 লাইন, এটা 2 লাইন, টোটাল 12 লাইন। তবে ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট, যে কোনো সনেটই হোক, সেখানে কাপলেট থাকে না। কাপলেট শুধুমাত্র একমাত্র বিশেষ বৈশিষ্ট্য যেটা উইলিয়াম শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে দেখা যায়। তাহলে এই যে 2 লাইন কোথায় যাবে? 2 লাইন সিস্টেটে যুক্ত হবে। বোঝা গেল? 8-6। তাহলে আমরা প্রথম 4 লাইনকে পড়বো, আমরা ধাপে ধাপে কবিতাটা পড়বো। দেখো, প্রথম 4 লাইন আমরা পড়বো। প্রথম 4 লাইন, ফার্স্ট লাইনে কি বলছে? স্মল গ্রিন ভ্যালি। একটা সবসময় বিশেষণ বা অ্যাডজেক্টিভের দিকে একটু জোর দেবে। কি বলছে? আ স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোস। একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার যেখানে কি হয়? এ স্লো স্ট্রিম ফ্লোস, যেখানে একটা খুব শান্ত ধীর নদী বয়ে যায়। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্মল স্ট্রিম ফ্লোস, যেখানে একটা ছোট্ট নদী বা ঝর্ণা বইছে। একটা ছোট্ট উপত্যকা যেটা সবুজ, এগুলো মনে রাখবে তার বৈশিষ্ট্য কেমন। উপত্যকাটা যে ছোট এবং সবুজ, সেখানে একটা ধীর গতিতে, এটাও মনে রাখবে, এটাও একটা অ্যাডজেক্টিভ। হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোস, যেখানে একটা ধীর গতিতে নদী প্রবাহিত হয়ে চলেছে। অ্যান্ড লিভস, এবং রেখে যায় লং স্ট্যান্ডস অফ সিলভার। স্ট্যান্ডস মানে হলো সুতো বলতে পারো। কি রেখে যায়? অ্যান্ড লিভস মানে ত্যাগ করে যাওয়া, লিভস মানে রেখে যাওয়া, অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার, এবং একটা সোনালী কালার সুতো রেখে যায়, সোনালী রঙের একটা সুতো রেখে যায়। অন দ্য ব্রাইট গ্রাস, একটা সেই যে উপত্যকার উপর যে উজ্জ্বল ঘাসগুলো রয়েছে, ঘাসগুলো নিশ্চয়ই সবুজ, সেই সবুজ উজ্জ্বল ঘাসের উপর রেখে যায় একটা সোনালী রঙের চিহ্ন। এবার বলি, সোনালী রঙের চিহ্নটা কেমন ভাবে বোঝাচ্ছে? এটাকেই বোঝাবো বলে আমি বোর্ডটাকে তোমাদের জন্য আজ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। বোঝা গেল কি বোঝাচ্ছে সেটা বলি। এই একটা উপত্যকা ধরে নাও, এই একটা উপত্যকা,
উপত্যকাটা লাল কালি দিয়ে লিখলাম। আর এই উপত্যকার মধ্যে প্রবাহিত হচ্ছে একটা নদী, ধরে নাও এই একটা নদী, উপত্যকার উপর নদী প্রবাহিত হচ্ছে। আমি আর্টিস্ট নই, তাই হাসার হলে মুখ চাপা দিয়ে হেসে নাও, কেননা পড়াশোনার সময় কোনো মজা চলবে না। বোঝা গেল? মজা অবশ্যই করব, মজা অবশ্যই করব, সময় আসলেই মজা করব। এটা উপত্যকা, উপত্যকার মধ্যে একটা নদী প্রবাহিত হয়ে চলেছে। এবার কবি বলেছে, যেহেতু কবিতা সবসময় একটা তুলনা থাকবে, যে তুলনাটা মনকে একেবারে শান্তি প্রশান্তির সাগরে ডুবিয়ে দেবে। বোঝা গেল? তাহলে এখানে কবি কি বলছে, এখানে দেখো মজা করে, এখানে কবি বলছে এই যে উপত্যকাটা রয়েছে, এই উপত্যকার উপর যে নদীটা প্রবাহিত হচ্ছে, এই নদীটা এমন লাগছে, এই নদীটাকে এমন দেখতে লাগছে যে দূর থেকে তাকালে মনে হবে যেন এই যে উপত্যকা, এই উপত্যকার উপর নদীর মতো একটা, নদীটাকে সুতোর মতো দেখাচ্ছে। আর এই সুতোটা যেন এই যে উপত্যকার উপর সোনালি একটা সুতোকেও ছেড়ে রেখে দিয়ে চলে গেছে, ছেড়ে রেখে দিয়ে চলে গেছে। মানে দূর থেকে তাকালে নদীটাকে মনে হচ্ছে এই বড় একটা বিশাল উপত্যকার উপর নদীটাকে একটা ছোট্ট সুতো মনে হচ্ছে, সুতোটা সোনালি কালার। কেমন? অনেকে দেখবে আজকালকার ছেলেমেয়েরা অনেকেই চুলের সামনের অংশগুলো ইয়েলো, রেড, বিভিন্ন ধরনের কালার করে, জানি না কেন করে। তো ওই যে কালারটা করার পর যদি হেঁটে হেঁটে যায়, দেখবে মোড়ক ঝুঁটির মতো পাশের কালো কালার গুলো ওই সামনের লাল কালার দিয়ে চাপা পড়ে যায়। মানে এই নয় যে এগুলোকে বোঝা যায় না, সামনের ওই রংটুকু বোঝা যায়, প্রকট আর প্রচ্ছন্নের মতো কাজ করে। এই যে কালো কালার রং আছে, সেগুলোকে মানে সকলে লক্ষ্য দেয় না, বেশি লক্ষ্য দেয় এই লাল রঙের চুলটাকে। ঠিক তেমনই তাকালে যেন মনে হচ্ছে এটা যদি আমরা একটা মেয়ে বা একটা ছেলের মাথা ধরি, তাহলে মাথার উপর কেউ একটা সোনালী রঙের রং করা একটা চুল রেখে দিয়ে চলে গেছে, একটা সুতো রেখে দিয়ে চলে গেছে উপত্যকার উপর। বোঝা গেল? এবার বলছে, প্রথম দু লাইন, তৃতীয় লাইনে, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম মানে কি? নদী, কিন্তু এখানে স্ট্রিম মানে নদী বোঝাচ্ছে না, এখানে স্ট্রিম মানে পড়া। ফেলকে এখানে স্ট্রিম বলছে। স্ট্রিম দ্য সানস রেজ মানে সূর্যের আলো। তাহলে এবার বলছে দেখো, এই একটা উপত্যকা, এই একটা নদী, নদীটাকে অনেকটা সোনালী রঙের সুতোর মতো লাগছে, নদীটা কেমন স্লো, ধীর গতিতে বইছে। আর আমাদের যে উপত্যকা রয়েছে, উপত্যকাটা হলো স্মল এবং গ্রিন, ছোট্ট এবং সবুজ। আর এই যে উপত্যকা রয়েছে, এই উপত্যকার এখানে রয়েছে একটা পাহাড়, এই উপত্যকার এখানে রয়েছে একটা পাহাড়। সেই পাহাড়ের ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, এই মাউন্টেনের টপ থেকে, একেবারে উপর থেকে কি পড়ছে? সূর্যের আলো নিচে পড়ছে, সূর্যের আলো নিচে পড়ছে, অনুভূমিকভাবে সূর্যের আলো পড়ছে। বোঝা গেল? এবার বলছে 3 লাইন হলো, দে ফিল দ্য হলো ফুল অফ নাইট। হলো মানে কি? তোমাদের যদি মিনিং গুলো মনে না থাকে, তাহলে খাতায় কোথাও একটা লিখে নিতে পারো, লাইক হলো সমান সমান কি লিখবে? হলো মানে হলো উপত্যকা, হলো মানে উপত্যকা, তাহলে খাতায় লিখে নাও হলো মানে উপত্যকা। তাহলে বলছে দে ফিল, সেই যে আলোটা আসছে, সূর্যের আলোটা আসছে, সেটা কি করে? ফিল, সেটা পূরণ করে দেয়। দ্য হলো ফুল অফ নাইট, এই যে উপত্যকা রয়েছে, এই উপত্যকাকে আলোতে পরিপূর্ণ করে দেয়। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এই যে সূর্যের আলো, এটা সম্পূর্ণ উপত্যকাকে আলোকিত করে তোলে নিজের আলোতে। সূর্যের আলোতে সূর্য সম্পূর্ণ উপত্যকাকে আলোকিত করে তোলে, এটাই তো তার স্বাভাবিক কাজ, সূর্যের কাজ এটাই, আমাদেরকে আলো দেওয়া। বোঝা গেল? আমাদের 4 লাইন হয়ে গেল, কিন্তু সেই 4 লাইনের মধ্যে আমরা কোথাও যুদ্ধের সামান্যটুকুও প্রতিচ্ছবি দেখলাম না। কি দেখলাম? শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যতা মিস্টার আর্থার রিম্বো আমাদের বর্ণনা করে গেছে। বোঝা গেল? এবার আসবো পরের 4 লাইনে। পরের 4 লাইনে কি বলছে? এ সোলজার, একটা সোলজার মানে কি? একটা সৈনিক।
এ সোলজার ভেরি ইয়াং অবশ্যই হবে। 18 থেকে 40 বছরের জীবনকে সরকার টাকা দিয়ে নিজের মাতৃভূমির জন্য কিনে নেয়। অতএব ইয়াং হবে আর ভেরি ইয়াং মানে খুব অল্প বয়স। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড, গাল হাঁ করে শুয়ে আছে। হ্যাঁ, সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড। কোথায় শুয়ে আছে? এতক্ষণ ধরে কিসের বর্ণনা দিয়েছে? সেখানেই শুয়ে থাকবে। পাহাড়ের উপর শুয়ে থাকে? নদীর উপর শুয়ে থাকতে পারবে? পাগল। কোথায় থাকবে এই যে উপত্যকার উপর সৈনিক শুয়ে রয়েছে। আমার পেইন্টিং দেখলে লিওনার্দো দা ভিঞ্চিও মাঝে মাঝে নিজের উপর অনুশোচনা করবে। তাই আমি নিজের সৈনিককে আর আঁকলাম না, সৈনিক লিখে দিলাম। সৈনিক বোঝা গেল? ঠিক আছে, বুঝে নাও। বলছে সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড, একটা সৈনিক খুব যৌবন মানে যুবক কি হয়েছে? ওপেন মাউথেড, গাল হাঁ করে শুয়ে আছে। দেখবে তোমাদের মধ্যে অনেকে রয়েছে, বিছানায় গিয়ে শুলো গাল হাঁ করে, হ্যাঁ, বাইরে থেকে মা ডাকছে, এই বাবু এলি? হ্যাঁ এলুম, হ্যাঁ, গাল হাঁ করে চিৎপাত হয়ে শুয়ে রয়েছে। আবার কেউ গাল হাঁ করে ঘোরে। দেখবে বাচ্চাদের হাসিটা অনেক এটা দিয়ে উদাহরণ হয়। আমরা বড়রা মেপে পা ফেলি। কেমন মেপে পা ফেলি মিনস আমাদের বিহেভিয়ার, আমরা মেপে বিহেভ করি। লাইক আমরা যদি হাসি দিয়ে ধরতে পারো, আমরা যদি হাসি, আমাদের যদি সামনের দাঁতটা না থাকে এরকম করে আসবো, যদি পাশের দাঁত না থাকে যে কোনো ভাবে আমরা চাপা দেওয়ার চেষ্টা করি। কিন্তু যে বাচ্চারা রয়েছে, বাচ্চারা কি করে? বাচ্চাদের তা কোনো অবহেলা নেই, তারা দাঁত থাক না থাক তারা প্রাণ খুলে আছে, অবশ্যই না। এটাই একটা পার্থক্য। সে পার্থক্যটাও কবি এই কবিতার মধ্যে কোন একটা লাইনে বলেছে। ধীরে ধীরে এগোবো, বুঝতে পারবো। বলছে সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড, মুখ খুলে শুয়ে রয়েছে একটা সোলজার। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটা পিলো মানে কি? বালিশ। অফ মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, তার মাথার নিচে একটা বালিশ। কি? ফার্নের বালিশ। ফার্ন হলো একটা গাছ বা আগাছা বলতে পারো। সেই আগাছা বা বালিশ, আগাছাটা তার মাথার নিচে এমন একটা নরম প্রলেপ তৈরি করেছে যেন দেখে মনে হচ্ছে সেটা হলো তার বালিশ। বালিশ কারা? এখানে বালিশ কারা দেয় বলতে পারো? বালিশকে তোমার মাথায় দিয়ে যায়। তুমি স্কুল থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছো, অনেক পড়াশোনা করেছো, বাড়িতে এসেই আর দাঁড়িয়ে থাকতে পারলে না, বিছানার উপর শুয়ে পড়েই লম্বা ঘুম 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত, তারপর উঠে পড়বে। তা সন্ধ্যা 7টার পর যখন ঘুম ভাঙলো, উঠে দেখছো যে তোমার মাথায় কেউ বালিশ দিয়ে রেখে চলে গেছে। একটা আলাদাই অনুভূতি কাজ করে, তাই না? কে বালিশটা দিয়ে যায়? সর্বদাই মা। আর এখানেও তেমন বলছে, কেমন বলছে? এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটা যে ফার্ন গাছ রয়েছে সেটা তার মাথার নিচে বালিশ তৈরি করেছে, বালিশের আস্তরণ তৈরি করেছে। কে তৈরি করবে? মা না? তাহলে ওই যে সোলজার রয়েছে, যে সোলজারটার কাছে যখন সে বেঁচে ছিল, তার কাছে তার পরিবারের চেয়ে তার মাতৃভূমি আগে ছিল। তার মাতৃভূমির জন্য সে নিজের জীবনও দিতে প্রস্তুত ছিল। মারা যাবার পর তাকে অবশ্যই যে মা, যে বাবা তাকে কি বলবো, যে বাবা তাকে লালিত পালিত করেছে, শুধু লালিত করলে হয় না, পালিত করার একটা মেইন ফ্যাক্টর থাকে। তো যে মা, যে বাবা তাকে লালিত পালিত করেছে, সেই বাবা তাকে, তার প্রতি অনেক কষ্ট হয়, তাই না? তাকে শেষবার বিদায় দেওয়ার আগে অনেক স্নেহ মায়া মমতা, অনেক আদর করার চেষ্টা করে, অনেক কান্না করে। একবার তার গা ছুঁয়ে দেখে কেমন ভাবে সে নিজের ছোট্ট ছেলেটাকে যখন ছোট্ট ছিল তখন খাইয়ে দাইয়ে অনেক বড় করেছিল, অনেক
ভালো স্কুলে পড়াশোনা করিয়েছিল, এখন সেই ছেলে কোনো যুদ্ধে মারা পড়ে মৃত্যুশয্যায় কবর বা শ্মশানের দিকে রওনা দিয়েছে। খুব কষ্টকর, তাই না? তাই এখানেও বলছে এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটা বালিশ, ফার্নের বালিশ তার মাথার নিচে রয়েছে। এখানেও তার মাতাকে আদর করছে। কোন মা? মাতৃভূমি। মাতৃভূমি তাকে আদর করছে। এবার কেন এতটাই আদর? কেন যে সোলজারটা কেন উপত্যকার উপর শুয়ে রয়েছে? এ প্রশ্নের জবাব দেবো একেবারে কবিতার শেষে। কবিতার শেষে এ প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আর কোনো উপায় আমার কাছে নেই। বিকজ অফ আই ওয়ান্ট অলওয়েজ যে তোমরা একটা কবিতা, একটা গল্পকে হৃদয় দিয়ে পড়ো। হৃদয় দিয়ে পড়লে সেই গল্পের কমেডি আর ট্র্যাজেডি দুটোই তোমাদের মস্তিষ্কের মধ্যে ছেপে যায়। ঠিক আছে, তাহলে বলছে আমরা 6 লাইন পড়ে নিলাম। 7 নম্বর লাইনে বলছে অ্যাসলিপ, সোলজারটা ঘুমাচ্ছে। তাহলে বোঝা গেল সোলজারটা নিশ্চয়ই ক্লান্ত। সোলজারটা নিশ্চয়ই ক্লান্ত, যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে, এসে কোন একটা জায়গায় শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ঘুমাচ্ছে। তা কার জন্য যুদ্ধ করেছে? মাতৃভূমির জন্য যুদ্ধ করেছে। তাই হয়তো মা তাকে আদর করে নিজের কোলে ঘুম পাড়িয়ে রেখেছে ফার্ন গাছের বালিশ দিয়ে। বলছে অ্যাসলিপ, ঘুমাচ্ছে, স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, তার হাত পা ছড়িয়ে রয়েছে। ওই বললাম যে আন্ডারগ্রোথ, যে নরম ঘাসপালা আছে তার উপর তার হাত পা ছড়িয়ে রয়েছে, সে ছড়িয়ে ঘুমাচ্ছে। বলছে পাল, সে বিবর্ণ কেন? ক্লান্ত হয়ে পড়েছে বোধহয়। পাল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানশোকড বেড, বিছানা কাকে বলা হচ্ছে? এই যে উপত্যকা রয়েছে, এই উপত্যকাটাকেই তো বিছানা বলা হচ্ছে। বলছে পাল বিবর্ণ, ইন হিজ ওয়ার্ম গ্রিন সানশোকড বেড। এই বেড বা এই উপত্যকাকে 3টে উপনাম দিয়ে এখানে বিশ্লেষণ করা হয়েছে। কি কি? ওয়ার্ম, গ্রিন আর সান সোকড। গ্রিন কেন? গ্রিন আগেই বলে দিয়েছে, কবিতার একেবারে প্রথমেই বলে দিয়েছিল যে এই উপত্যকাটা হলো স্মল আর গ্রিন। তাই গ্রিন কেন সেটা আমাদের জানার কোনো অবকাশই নেই। তো এখানে ওয়ার্ম যে রয়েছে, এই ওয়ার্মটা কেন? ওয়ার্ম মানে তো উষ্ণ, তাই না? ওয়ার্ম উষ্ণ কেন? এই তো সূর্যের আলোটা এসে পড়ছে, তাই না? তাই জন্যই তো বেডটা উষ্ণ। কোন বেডটা? বেড মিন্স উপত্যকা, দা হলো, দা ভ্যালি। বোঝা গেল? এটা ওয়ার্ম, উষ্ণ হয়ে রয়েছে। আর রয়েছে সানশোকড। সানশোকড মানে কেমন বলো তো? সানশোকড মানে এমন যে দেখবে তোমরা যখন ছোট ছিলে, আমি যখন ছোট ছিলাম, আমি কেন শুধু তোমরাই বলবো, আমি নিজেরটাও বলি। আমি যখন ছোট ছিলাম, বিছানায় ঘুমাতাম, খুব ছোট ছিলাম, তখন যে প্রস্রাব বা টয়লেট আমরা বিছানার মধ্যে করে ফেলতাম, সেই যে প্রস্রাব বা টয়লেটের যে শীতলতা, সেটা থেকে বাঁচাতে মারা আপ্রাণ চেষ্টা করত। রাতের বেলা 2, 3, 4 বার ঘুম ভেঙে উঠে একবার আমাদেরকে পর্যবেক্ষণ করত যে আমরা কোন একটা ভিজে উপত্যকা, ভিজে চাদরের উপর শুয়ে নেই তো, তাহলে তো সকালবেলা আবার শরীর খারাপ করবে, তাই না? মা ছাড়া এমন কেউ নেই যারা তোমাকে নিজের প্রাণ দিয়েও যত্ন করে। বাবা, মা, নিজের পরিবার। তাহলে এখানে বলছে সানশোকড কেন? দেখবে আমাদের বিভিন্ন ধরনের প্যাড ইউজ করতে দেওয়া হয়, যেটা কি করে? যেটা জলকে শোষণ করে নেয়, তরলকে শোষণ করে নেয়। তেমন এখানে কি করছে? এখানে সূর্যের আলোটাকে, এই যে ভ্যালি, এই যে হলো, এই যে গ্রিন স্মল ওয়ার্ম ভ্যালি রয়েছে, সেটা কি করছে? সেটা সূর্যের আলোটাকে শোষণ করে নিচ্ছে। শোষণ করে কেন নিচ্ছে? আমাদের যেমন প্যাড ইউজ করতে দেওয়া হয় যে আমরা শীতলতা হাত থেকে রক্ষা পাই, আমাদের যে শরীরের হেলথ ভালো থাকে, তেমনি এখানে যে সৈনিকটা শুয়ে রয়েছে, এটা তো তারও একটা সন্তান, তাই না? তারও একটা সন্তান হয়তো ক্লান্ত হয়ে এখানে এসে শুয়েছে।
তাকে যাতে সুরক্ষিত রাখা যায়। এই যে নদীর যে শীতল যে স্বাভাবিকভাবে মাটির মধ্যে একটা শীতলতা থাকে, সেই শীতলতা বা এই যে সূর্যের আলো পড়ছে সেটা যে তাকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে তোলে, এই সৈনিকটাকে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে তোলে, তাই এই সূর্যের আলোটাকে এই যে হলো বা ভ্যালি রয়েছে এটা শোষণ করে নিচ্ছে, শোষণ করে সৈনিককে আরামে ঘুমানোর একটা সুযোগ করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? কেননা এই সৈনিকই তো এই মাতৃভূমির একটা সন্তান, যে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ছেড়ে শুধুমাত্র নিজের মাতৃভূমির উদ্দেশ্যে নিজের জীবনটাকে আত্মবলিদান দিয়েছে। বোঝা গেল? তাহলে তারপর বলছে হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, সে যখন শুয়ে রয়েছে তার পা গুলো ফুল গাছের মধ্যে ডুবে রয়েছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, অনেক ফুল গাছ রয়েছে, সেই ফুল গাছের মধ্যে তার পাটা রয়েছে। কেন থাকে? ফুল গাছের মধ্যে কোনো মানুষের পা কেন থাকবে? সব কবিতার প্রত্যেকটা লাইন তো কিছু না কিছু বোঝায়, তো কেন থাকবে সেটা তোমরা ভাবো। আমি উত্তরটা দেবো তো কবিতার শেষে, এটা আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছি। বোঝা গেল? Pearl in his warm green sun-soaked bed, his feet among the flowers, he sleeps, সে ঘুমাচ্ছে। কেন ঘুমাচ্ছে? ক্লান্ত হয়ে গেছে তাই ঘুমাচ্ছে। কেন আর ঘুমাবে? ক্লান্ত হয়ে গেছে বলেই তো ঘুমাবে। তাহলে হি স্লিপস, সে ঘুমাচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস মানে শিশু, তার হাসিটা যেন একটা শিশুর মতো, জেন্টল, ভদ্র, উইদাউট উইল। তার যে হাসিটা রয়েছে সেই হাসির মধ্যে কোনো চালাকি নেই, কোনো চতুরতা নেই, একেবারে ভদ্র সভ্য হাসি। যেমন দেখবে হাসির বিভিন্ন প্রকার ভেদ হয়। কেমন বললাম? একটা শিশু হাসি, যে কোনো কিছু না ভেবে হে 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 করে হাসে। আবার মেয়েরা কেমন হাসে? মেয়েরা এমন হাসে, মেয়েরা হাসে। এবার মেয়েরা যে হাসিটা দেয় সে হাসিটার যেমন একটা আলাদা প্রকারভেদ আছে, ছেলেদেরও হাসির একটা প্রকারভেদ আছে। লাইক তুমি যাকে ভালোবাসো, যে তোমার ক্রাশ, সে তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তোমার বন্ধু তোমার দিকে তাকিয়ে হাসছে, বুঝতে পারলে? বিভিন্ন হাসির প্রকারভেদ আছে। তাহলে এই যে সৈনিকটা যে শুয়ে রয়েছে, এর হাসিটা কেমন? এর হাসিটা ইনফ্যান্টস, শিশুর মতো, কোনো জেন্টল, একেবারে সহজ সরল, তার মধ্যে কোনো চালাকি নেই। এবার বলছে নেচার কিপ হিম ওয়ার্ম, নেচারকে বলছে সেই যে সৈনিকটা রয়েছে তাকে একটু উষ্ণ রাখতে কেন বলছে? উষ্ণ কখন রাখে সেটাও বলবো কবিতার শেষে, আমি বলবো না। আর্থার রিম্বো কবিতা শেষ করার সময়ই সবকিছু বলে দেবে। বোঝা গেল? বলছে নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। প্রকৃতি তুমি তাকে একটু উষ্ণ করে রাখো, তার একটু শীতলতা, সে তার মধ্যে শীতলতা ধরতে পারে, তার একটু ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা যাতে না লাগে তার জন্যই তো এই যে উষ্ণ ভ্যালিটা রয়েছে সেটাকে ওয়ার্ম গ্রিন সান সোকড করা হয়েছে, তাই না? ঠিক যেমন ভাবে এই ওয়ার্ম গ্রিন সান সোকড করা হয়েছে, তেমন ভাবে কবি রিকোয়েস্ট করছে কাকে? প্রকৃতিকে কেন রিকোয়েস্ট করছে? বিকজ অফ দে উৎসর্গ করেছে তাদের জীবনটাকে কার কাছে? প্রকৃতির কাছে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছে। প্রকৃতি বললে ভুল হয়, তার মাতৃভূমির কাছে। তাই সে নিজের মাতৃভূমিকে বলছে যে হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা রাখতে পারে, তাই তাকে একটু উষ্ণ করে রাখো। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হামিং মানে গুঞ্জনরত, ইনসেক্টস মানে পোকামাকড় পতঙ্গ। তাহলে বলছে হামিং ইনসেক্টস, যে গুঞ্জনরত পোকামাকড় পতঙ্গ রয়েছে তারা ওই যে সৈনিকটা রয়েছে যে শুয়ে রয়েছে তার বিশ্রামকে কোনোভাবে ডিস্টার্ব করছে না, তারা কোনোভাবে ডিস্টার্ব করছে না। কেন ডিস্টার্ব করছে না? সে অঘরে ঘুমাচ্ছে তাই ডিস্টার্ব করছে না, বোধহয় খুবই ক্লান্ত। বোঝা গেল? কেন ক্লান্ত তাও জানবে কবিতার শেষে। এবার বলছে হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমিয়ে রয়েছে সূর্যের আলোতে। এতক্ষণ ধরে সেটাই তো পড়লাম, এই শুয়ে রয়েছে, এই সূর্য আলো দিচ্ছে, ঘুমিয়ে রয়েছে সূর্যের আলোতে, স্পেশাল কিছু রয়েছে নাই। তারপর বলছে ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা তার হাত সে তার বুকের উপর দিয়ে রয়েছে। বুকের উপর কেন দিয়ে রয়েছে?
তার ইচ্ছা, সে বুকের উপর দিয়ে রয়েছে, তার ইচ্ছা। তোমরা ঘুমানোর সময় নিজের পা বালিশের উপর অত্যাচার করে তার উপর জড়িয়ে পেঁচিয়ে ধরে শুয়ে থাকতে পারো। ঘুমানোর সময় হয়তো পাশ দিয়ে একটা পোকামাকড় যাচ্ছে, এমন ভাবে হাতটা ফেলেছো সে তোমার থাবড়া খেয়ে অজ্ঞান হয়ে গেছে, সকালে উঠে দেখলে অজ্ঞান না, সে মারা গেছে। বোঝা গেল? তাহলে তুমি তোমার মতো ঘুমাতে পারো, সে তার মতো ঘুমাতে পারে না। সে নিজের বুকে হাত দিয়ে ঘুমাচ্ছে। কে? সৈনিকটা, যে এতক্ষণ পুরো প্রকৃতিটা তাকে উষ্ণ রাখার চেষ্টা করছে। সেই সৈনিকটা, যার পাটা কোথায় রয়েছে? যার পা রয়েছে ফুলের মধ্যে, ফুলের মধ্যে যার পা রয়েছে, তার হাসিটা, যার হাসিটা হচ্ছে সহজ সরল একটা শিশুর মতো, সেই সৈনিকটা এট প্লেস, একেবারে বুকের মধ্যেখানে হাত দিয়ে রয়েছে। ইন হিজ সাইড, লাস্ট লাইন, ইন হিজ সাইড, সব ডাউটস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, সেখানে দুটো লাল ফুটো রয়েছে, গর্ত রয়েছে। এবার ভাবো, কখন বুকের ভেতর দুটো গর্ত থাকতে পারে? গার্লফ্রেন্ড ছেড়ে গেলে? না, গার্লফ্রেন্ড ছেড়ে গেলে নয়। দুটো বুলেট যদি তীরের বেগে এসে তোমার বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে চলে যায়, তখন দুটো গর্ত থাকতে পারে। আর এটাই সৈনিকের জীবনে কমন, তাই না? তারা তো নিজের জীবনকে নিজের মাতৃভূমির কাছে উৎসর্গ করেছে। হ্যাঁ, তাহলে এই সৈনিকটা মৃত, মৃত একটা উপত্যকার উপর শায়িত অবস্থায় শুয়ে রয়েছে, নিজের মাতৃভূমির জন্য হয়তো লড়াই করে যুদ্ধের একেবারে শেষ প্রান্তে এসে সে মৃত। একটা যুদ্ধ কখনোই কোনো ভয়াবহতা ছাড়া আর কিছুই আনতে পারে না, কিছুই আনতে পারে না। একটা যুদ্ধের পর শুধু যা পড়ে থাকে সেটা হলো সুন্দর প্রকৃতির মাঝখানে কিছু ভয়াবহ দৃশ্য, কিছু রক্তাক্ত লালায়িত উপত্যকা, সেগুলোকেই কাজে লাগিয়ে আর্থার রিম্বো এই যে একটা যুদ্ধ অ্যান্টি ওয়ার মূলক কবিতা, সেটাকে সুন্দরভাবে প্রতিস্থাপন করেছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যার আরো একটা নাম হলো লে ডমিউর লেভাল, এর আরো একটা নাম হলো দ্য অ্যাসলিপ অফ দ্য ভ্যালি। বোঝা গেল? তাহলে আর্থার রিম্বো নামটা মনে রাখবে। এবং এই যে আর্থার রিম্বো এত সুন্দরভাবে কিভাবে কবিতাটা প্রতিস্থাপন করলো, সেটা কি তোমাদের জানতে ইচ্ছা করে না? জানতে ইচ্ছা করে না? আর্থার রিম্বো যদি 8 থেকে 9 বছর বয়সে লেখা শুরু করে এবং 19 বছর বয়সে সে লেখা থামিয়ে দেয়, তাহলে তার বয়স যখন টিনেজার্স এর মধ্যে ছিল, সে যখন টিনেজার্স ছিল তখন তো এত কবিতা লিখেছে, তাই না? এত কবিতার মধ্যে এমন অনুভূতি, এমন শব্দচয়ন হয়তো অভিজ্ঞতা থেকে থাকতে পারে, এমন অনুভূতি, এমন নিখুঁত পরিবেশন করা, শব্দগুলো সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করা উচিত। পরিবেশন করা, কিভাবে পরিবেশন করলো সেটা জানতে ইচ্ছা করে না? সেটার পেছনে যদি জানতে চাও, তাহলে আরো একটা গল্প রয়েছে, ছোট গল্প, বেশি বড় নয়। আমি তার জীবনে একটা ছোট্ট অংশ বলবো। আর্থার রিম্বো যখন ছোট ছিল, তখন তার জীবনে সে ছোটবেলায় যুদ্ধ দেখেছিল, ছোটবেলায় একদম শৈশবকালে। তখন যখন সে একদম ছোট ছিল, তার মাতৃভূমিতে হয়েছিল ফ্রেঞ্চো জার্মান ওয়ার, যেটা তুমি নেটওয়ার্কে সার্চ দিলেই দেখতে পারবে। অফকোর্স ফ্রেঞ্চ জার্মান ওয়ার হয়েছিল, যার ফলে সে যুদ্ধের ভয়াবহতার সাথে আগে ভাগেই ওয়াকিবহল ছিল। এবং একেবারে শেষে, যখন 17-18 বয়স, তিনি হচ্ছে আমাদের হল্যান্ডে যান, হল্যান্ড বা নেদারল্যান্ড। সেখানে গিয়ে কি করে, তিনি সেখানে গিয়ে কোন একটা ডাচ কলোনিয়াল আর্মিতে যোগদান করে, অর্থাৎ আর্মির সাথে সে যুক্ত ছিল। তাই তার কবিতার মধ্যে এত সুন্দরভাবে কেউ বিশ্লেষণ করলো। যেমন বলে না, অরিজিৎ সিং এত দুঃখের গান করে আহা তেরে, কি গান একটা বলো না, গান কি ছিল, যেমন একটা গান ধরে না, এই দিল হে মুশকিল চন্না মেরে ঠিক আছে? তো এই যে গানগুলো করে, আমরা যে শ্রোতা, তারা কি বলি,
অরিজিৎ সিং এর ব্রেকআপ হয়েছিল, যাকে ভালোবাসতো, প্রচন্ড ভালোবাসতো, তার জন্য গান করে, তাই না? ঠিক তেমন ভাবে আর্থার রিম্বো, কেন এটা আমরা বলি, তাদের মধ্যে যে রক্তের মধ্যে যদি কোনো একটা অনুভূতি মিশে থাকে, তাহলে সেই অনুভূতির যে শিল্প সৃষ্টি হয় সেটা দুর্দান্ত শিল্প সৃষ্টি হয়। তেমন ভাবে আর্থার রিম্বোর মধ্যেই যুদ্ধ বা ওয়ারের যে অনুভূতিটা তার রক্তের মধ্যে মিশেছিল, তাই এত দুর্ধর্ষ একটা দুর্দান্ত কবিতা সে লিখতে পেরেছে। কেন কবিতাটা লিখেছে? কবিতার মধ্যে একটাই মূল বিষয় ছিল, জাস্ট যুদ্ধ কখনো ভয়াবহতা আনতে পারে না, যুদ্ধ শুধুমাত্র ক্ষতি, ধ্বংস এগুলোই নিয়ে আসে, যেটা সুন্দর সুন্দর প্রকৃতির মধ্যে একটা কালিমারে রেখে যায়। বোঝা গেল? তো কবিতার যে শুরু করার আগে আমরা বলেছিলাম এই প্যারাটা পড়বো, প্যারাটাতে বিশেষ কিছু নেই, একবার রিডিং পড়বে বুঝে যাবে। তাহলে এই কবিতাটা পড়ে আমাদের করণীয় কি? এই কবিতাটা পড়ে আমাদের করণীয় হলো প্রতিবেশীর সাথে আর বাসন থালা নিয়ে না ঝগড়া করা, প্রতিবেশীর সাথে আর মুরগি নিয়ে না ঝগড়া করা, ভালোভাবে মিলেমিশে থাকা। কেন? কারণ আর্থার রিম্বো তো বললো যুদ্ধ কখনো ভালো কিছু আনতে পারে না, যুদ্ধ সবসময় ভয়াবহতা, সবসময় ধ্বংস নিয়ে আসে। বোঝা গেল? তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করো আর জানাও তোমাদের কোথায় কি সমস্যা আছে। পরের ভিডিও তো আনতে হবে নাকি? তোমাদের সাথে আমিও লেগে আছি, তোমরাও আমার সাথে লেগে থাকো। সামনে পরীক্ষা, আমরা তো একটু ওপিনিয়ন চাই যে তোমাদের কোথায় কি সমস্যা, কমেন্ট করে জানাও কোথায় কি সমস্যা। আমি তো তারপরে আবারও তোমাদের সমস্যা সলভ করার জন্য আবারও উদয় হবো কোনো একটা নতুন ক্লাসে। সো স্টে হেলদি, বি কেয়ারফুল অ্যান্ড কিপ প্র্যাকটিসিং উইথ রাহাত স্যার। টাটা, গুড বাই, দেখা হবে পরের ক্লাসে।